প্রথমেই আমি যে গ্রেডিয়েন্টটা নিয়ে নিয়েছি সেটা হলো ফিটকিরি। আশা করি এটা সবাই চেনো, কারণ ফিটকিরি সব সেলুন দোকানে পাওয়া যায় আর মুদিখানা দোকানেও খুব সহজে পাওয়া যায়। এই ফিটকিরি মাটিকে অ্যাসিডিক তৈরি করতে খুব সাহায্য করে। হাই বন্ধুরা, আমি নীল এবং আমার চ্যানেলে হেভেনলি হবি উইথ নীলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই গন্ধরাজ গাছের উপরে, মানে এই গন্ধরাজ গাছ আমরা টবে কিভাবে খুব ভালো করে গ্রো করব, এই গন্ধরাজ গাছের জন্য সব থেকে ভালো মাটি কিভাবে তৈরি করতে হয় এবং কি কি গ্রেডিয়েন্ট মাটিতে ব্যবহার করতে হয়, কি কি ফার্টিলাইজার এই গন্ধরাজ গাছের জন্য সব থেকে উপযুক্ত, তার সবকিছু আজকের এই ভিডিওতে তোমরা পাবে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে গন্ধরাজ গাছের ব্যাপারে কোনো তথ্যই তোমাদের কাছে অজানা থাকবে না। কিন্তু তারপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার যতটা সাধ্য আমি তোমাদেরকে সাহায্য করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি এরকম আরো অনেক ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি, তাই তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই গন্ধরাজ গাছটা রিপোর্টিং এর জন্য অলরেডি আমি মাটি তৈরি করে রেখেছি। এই মাটিতে কি কি রয়েছে চলো সেটা আগে জেনে নেওয়া যাক। এই মাটিতে 30% রয়েছে গোবর সার। আমি এই মাটিতে গোবর সারের পরিমাণ বেশি রেখেছি, তার কারণ হচ্ছে এই গন্ধরাজ গাছের সবসময় নিউট্রিশন অনেক বেশি দরকার, সেই কারণে গোবর সারের পরিমাণটা আমি 30% রেখেছি। যাদের কাছে গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো, কিন্তু এই 30% নিতে হবে। এছাড়া এই মাটিতে 20% বালি রয়েছে। তাহলে আমি এর মধ্যে কি কি রেখেছি, 20% বালি, 30% গোবর সার এবং 50% গার্ডেন সয়েল দিয়ে এই মাটিটা তৈরি করা আছে। দেখো মাটিটা একদম ঝুরঝুরে, এর মধ্যে কখনো জল জমবে না। অ্যাকচুয়ালি গন্ধরাজ গাছের মাটি সবসময় অয়েল ড্রেনেজ হতে হবে, যাতে টবে কখনো জল না জমে। কি তোমরা ভাবছো গন্ধরাজ গাছ বসানোর জন্য মাটি একেবারে রেডি? না, এই মাটি এখনো পুরোপুরি ভাবে রেডি হয়নি এই গন্ধরাজ গাছ বসানোর জন্য। একে 100% রেডি করতে গেলে এর মধ্যে আরো কিছু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে, মানে এতে অ্যাড করতে হবে। তাহলে চলো আগে গিয়ে আমরা সেগুলোই দেখে নেবো, এই মাটির মধ্যে আমরা আরো কি কি গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। এই গন্ধরাজ গাছ বসানোর আগে আমাদেরকে জেনে নিতে হবে এই গাছ কি ধরনের মাটি বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি গন্ধরাজ গাছ অ্যাসিডিক মাটি বেশি পছন্দ করে, তাই আমাদের মাটিটা সবসময় অ্যাসিডিক হওয়া দরকার। তবে অতিরিক্ত অ্যাসিডিক হলে গাছের ক্ষতি আছে, কিন্তু এর পিএইচ লেভেল হতে হবে 5.5 থেকে 6, মানে অ্যাসিডিক মাটি আমাদের চাই। অনেক সময় কি হয় আমরা দেখি আমাদের টবে গাছ বেশ ভালো গ্রোথ হতে হতে একটা টাইম হঠাৎ করে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে গাছ মারা যাচ্ছে। আমরা কারণ বুঝতে পারি না। অ্যাকচুয়ালি মেন কারণ হয় মাটি অনেকটা অ্যালকালাইন হয়ে যায়। মাটি অ্যালকালাইন হয়ে গেলে এই গাছের গ্রোথ একেবারে কমে যাবে, ধীরে ধীরে গাছ মারা যাবে। তাই এর মাটি তৈরির সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে মাটিকে অ্যাসিডিক তৈরি করতে হবে। এই মাটিকে আমরা কিভাবে অ্যাসিডিক তৈরি করব, তাহলে চলো সেটা জেনে নিই আগে। কি কি গ্রেডিয়েন্ট আর কি কি ফার্টিলাইজার এই মাটিতে মেশাতে হবে আগে আমরা সেটা জেনে নেবো। তারপরে জেনে নেবো যে কতটা পরিমাণে প্রত্যেকটা ফার্টিলাইজার বা গ্রেডিয়েন্ট আমরা এই মাটিতে মেশাবো। তাহলে আগে চলো দেখে নিই কি কি গ্রেডিয়েন্ট আমি এই মাটিতে মেশাচ্ছি। প্রথমেই আমি যে গ্রেডিয়েন্টটা নিয়ে নিয়েছি সেটা হলো ফিটকিরি। আশা করি এটা সবাই চেনো, কারণ ফিটকিরি সব সেলুন দোকানে পাওয়া যায় আর মুদিখানা দোকানেও খুব সহজে পাওয়া যায়। এই ফিটকিরি মাটিকে অ্যাসিডিক তৈরি করতে খুব সাহায্য করে। তোমরা হয়তো ভাবছো এই ফিটকিরি কিভাবে আমার মাটিতে ব্যবহার করব। এই এক টুকরো ফিটকিরি একটা টবের জন্য যথেষ্ট। এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, দিয়ে পুরো মাটিতে মিশিয়ে নিতে হবে। 45 দিন ছাড়া ছাড়া এই এক টুকরো করে ফিটকিরি যদি আমরা এরকম একটা টবের জন্য ব্যবহার করি তাহলে মাটি অ্যাসিডিক থাকে, মাটি কখনোই অ্যালকালাইন হবে না। বা কখনো যদি মাটি অ্যালকালাইন হয়ে যায়, সেই অ্যালকালাইন থেকে মাটিকে অ্যাসিডিকে তৈরি আনতে গেলে তখন আমাদেরকে ফিটকিরি ব্যবহার করতে হয়। তাই এই ফিটকিরি খুবই উপযুক্ত মাটিকে অ্যাসিডিক তৈরি করার জন্য। সেকেন্ড যে গ্রেডিয়েন্টটা আমি ব্যবহার করব সেটা হলো এই চা পাতা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এই চা পাতা আমি মাটিতে ব্যবহার করব গন্ধরাজ গাছের মাটি তৈরির জন্য। অ্যাকচুয়ালি এই চা পাতা এখন একবার ব্যবহার হয়নি, মানে এটা হচ্ছে র চা পাতা। এই চা পাতা মাটির অ্যাসিডিক লেভেলকে বজায় রাখতে খুব সাহায্য করে, আর এই চা পাতার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি রয়েছে। তাই মাটিতে নাইট্রোজেন সাপ্লাই বা গাছের যে নাইট্রোজেন যতটা দরকার সেই পরিমাণ নাইট্রোজেন এই চা পাতা থেকে গাছ পেয়ে যাবে। তবে 1 চামচ এই পুরো মাটির জন্য যথেষ্ট, বেশি ব্যবহার করা যাবে না, তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার চান্স থাকে, গাছের শেকড় পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই এটা ব্যবহার করার সময় আমাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে যে 1 চামচ এই মাটির জন্য বা একটা টবের জন্য যথেষ্ট। নেক্সট যে গ্রেডিয়েন্ট আমি এখানে ব্যবহার করছি সেটা হলো এপসন সল্ট। ক্যামেরাটা একটু কাছে আনো, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে এপসন সল্ট। এপসন সল্ট গাছের ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে এবং মাটির অ্যাসিডিক লেভেলকে মেনটেনে রাখতে সাহায্য করে। আর গাছকে চির সবুজ রাখতে এপসন সল্টের গুরুত্ব কতটা সেটা আমরা সব বাগানিরা খুব ভালো করে জানি। এই গন্ধরাজ গাছ এমন একটা গাছ যা সব রকম ফার্টিলাইজার প্রয়োজন। অ্যাকচুয়ালি গন্ধরাজ গাছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সবকিছুই প্রয়োজন। তাই আমরা জেনে নেবো আজকে যে এই মাটিতে আমরা কি কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করছি। গন্ধরাজ গাছের ফার্টিলাইজারের চাহিদা পূরণ করার জন্য আমি এখানে যে ফার্টিলাইজারটা নিয়েছি সেটা হলো NPK 19-19-19।
তোমাদের কাছে যদি ডিএপি বা পটাশ থাকে তাহলে তোমরা সেগুলো ব্যবহার করতে পারো, কারণ সেগুলোরও কাজ একই। আমি এখানে এনপিকে 19-19 নিয়েছি, তার কারণ হচ্ছে এতে পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরাসের অনুপাত সমান থাকে, তাই আমি এর মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছি। তাই এই ফার্টিলাইজারটা আমি এই গাছের মাটি তৈরির জন্য ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি নিমখোল। নিমখোলের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক থাকে। এছাড়া নিমখোল মাটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালের কাজ করে, তাই এই নিমখোল গাছকে ফাঙ্গাসের হাত থেকে এবং মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে সবসময় রক্ষা করে। তাই কিছুটা পরিমাণে নিমখোল আমি মাটিতে মিশিয়ে নেব। এরপরে যে গ্রেডিয়েন্টটা আমি নিয়েছি সেটা হলো এই বোরন। বোরন গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়া গাছের শেকড়ের উন্নতি করতে এবং গাছের শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে এই বোরন। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের ডগা পুড়ে যাওয়া সবকিছুর হাত থেকে রক্ষা করে এই বোরন। তাই বোরনের উপযোগিতা যথেষ্ট রয়েছে সব গাছের জন্য, কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করব সেটা আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সব শেষে আমি যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করছি সেটা হলো ফাঙ্গিসাইড। অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইড গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। মানে গাছ আমরা যখন নতুন বসাচ্ছি তখন গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে, তার হাত থেকে বাঁচার জন্য এই মাটিতে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড আমি ব্যবহার করব। কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও আমাদের ঠিকঠাক ভাবে জানতে হবে। কোনো জিনিসই অতিরিক্ত ব্যবহার করা যাবে না, তাই সবকিছু প্রত্যেকটা গ্রেডিয়েন্টের একটা পরিমাণ থাকে। এবারে আমরা জেনে নেবো কোন গ্রেডিয়েন্টটা কতটা পরিমাণে আমরা এই মাটিতে ব্যবহার করব। এই এক টুকরো ফিটকিরিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, দিয়ে এই মাটির সাথে মেশাতে হবে। চলো আগে এটাকে ভালো করে গুঁড়ো করে নিই। গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে এটাকে পুরো মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি পুরো এইভাবে গুঁড়ো করতে নাও পারো তাহলে ছোট ছোট টুকরো করে নিলেও হবে। এরপরে নেব চা পাতা। এই র চা পাতা 1 চামচ এই মাটির জন্য যথেষ্ট, বেশি ব্যবহার করা যাবে না। এই ভালো করে মাটিতে ছড়িয়ে দিলাম। এরপরে নেব এপসম সল্ট পরিমাণ মতো। এই যে 1 চামচ এপসম সল্ট এই 1 টপ মাটির জন্য যথেষ্ট। এরপরে নিয়ে নেব ফার্টিলাইজার হিসেবে এই 1 চামচ এনপিকে। এই 1 চামচ এনপিকে যথেষ্ট, এনপিকে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে গাছের পাতা বা শিকড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিয়ে নিয়েছি 1 মুঠো নিমখোল। তারপরে নিয়েছি বোরন, 4 চামচের 1/2 চামচ বোরন একটা টবের মাটির জন্য যথেষ্ট। সবশেষে নিয়েছি ফাঙ্গিসাইড পাউডার। তোমাদের কাছে যে কোম্পানির ফাঙ্গিসাইড পাউডার রয়েছে সব কোম্পানির পাউডারই চলবে, মোটামুটি ফাঙ্গিসাইড পাউডার হলেই হবে। এরপরে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গন্ধরাজ গাছের জন্য মাটি 100% রেডি। এইবারে সময় হচ্ছে গাছ বসানোর। মাটি তো আমার রেডি হয়ে গেছে। এরপরে রিপোর্টিং করার জন্য আমি এখানে নিয়ে এসেছি একটা 8 ইঞ্চি মাপের প্লাস্টিকের টব। ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলোকে আমাকে ড্রেনেজ সিস্টেম ভালো করে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি জিরো চিপস। এই যে জিরো চিপস গুলো, এইগুলো দিয়ে ফুটোগুলো বন্ধ করে দেবো। তোমাদের কাছে যদি খোলামকুচি বা অন্য কিছু থাকে সেটা দিয়েও খুব ভালো হবে। আমার কাছে জিরো চিপস অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ব্যবহার করছি। এই যে পরিমাণ মতো নিলাম, দিয়ে নিচে ফুটোগুলো সব বন্ধ করেছি। এর উপরে কিছুটা বালি দিয়ে দেবো, দিলে ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হবে। মোটামুটি ড্রেনেজ সিস্টেম কমপ্লিট। এরপরে নিচে কিছুটা পরিমাণে মাটি দেবো, যতটা মাটি লাগবে সেই পরিমাণে মাটি দিতে হবে। আমি এই গাছের শিকড়কে একটু ডিস্টার্ব করবো না, তাই এর থেকে আমি একটু মাটি ছাড়াবো না। যাতে মাটি একদম না ছাড়ে সেই কারণে এই গ্রো ব্যাগটাকে ছেড়ে দিতে হবে। এই 2 টাকার গ্রো ব্যাগের জন্য আমি গাছের ক্ষতি করতে চাই না, তাই গ্রো ব্যাগটাকে এইভাবে কেটে নিলাম। দেখো গাছটাতে পুরো শেকড় ভর্তি হয়ে গেছে, শেকড় বাড়ার জায়গা নেই। কিছু কিছু শেকড় আবার নষ্ট হয়ে গেছে, কারণ এতে মাটির পরিমাণ অনেক কম রয়েছে। আর যেহেতু গ্রো ব্যাগে ছিল তাই প্রচন্ড গরমে এবং জলে অনেক শেকড় নষ্ট হয়ে গেছে। তাই এই গাছের একটু মাটি ছাড়ানো যাবে না, মোটামুটি শেকড়কে একটু আঘাত করা যাবে না। এইভাবেই আমাকে রিপোর্টিং করতে হবে। তবে গাছ বসানোর সময় আমাদেরকে আরো কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। বসানোর সময় গাছটাকে যতটা সম্ভব টবের মিডিল করে বসাতে হবে। আর গাছ বসানোর পরে টবের উপরের অংশটা যেন মিনিমাম 1 ইঞ্চি খালি থাকে। তার কারণ হচ্ছে টবটা যদি আমরা পুরোটা মাটি দিয়ে ভর্তি করে দিই তাহলে ফিউচারে যখন আমরা এই গাছে সার দিয়ে জল দেবো তখন এই জলের সাথে সব সার ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে যাবে, যার ফলে গাছ তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাবার পাবে না এবং গাছের গ্রোথ একেবারে থেমে যাবে। গন্ধরাজ গাছ মাইক্রোনিউট্রিয়েন্ট খুব পছন্দ করে, তাই 35 থেকে 40 দিন ছাড়া ছাড়া প্রতি লিটার জলে 3 ml সিউইড খুব ভালো করে মিশিয়ে নিয়ে যদি পুরো গাছে আমরা স্প্রে করে দিতে পারি বা গাছের গোড়ায় দিতে পারি তাহলে এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যায় এবং এই গাছ দ্রুত বেড়ে ওঠে আর গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সম্ভাবনা থাকে। এই যে গাছের পুরোনো মাটিটাকে আমার টবে নতুন মাটির থেকে 1/2 ইঞ্চি উপরে রেখেছি। এর ফলে কি হবে, প্রচন্ড বর্ষাকালেও গোড়ায় জলটা গিয়ে জমবে না, সাইড থেকে জল ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে। তখন গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছে ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা থাকবে না, শিকড়ও পচবে না। আমি এই গাছটার জন্য যে মাটি তৈরি করেছিলাম সেই মাটিতে আমি অনেক কিছু গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি, কয়েকটা ফার্টিলাইজারও ব্যবহার করেছি। সিংকুচি, হাড় সার বা কোনো ধরনের রাসায়নিক সার আমি খুব একটা ব্যবহার করিনি।
তার কিছু কারণ রয়েছে। গাছ আমরা যখন নতুন ভাবে বসাচ্ছি সেই সময় যদি আমরা এইসব জৈব সার যেমন হাড় সার, সিংকুচি, এছাড়াও যেসব রাসায়নিক সার রয়েছে ওই সারগুলো ব্যবহার করি, ওই সারগুলো মাটির মধ্যে একটা হিট ক্রিয়েট করে, যার ফলে এই গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে, গাছের অনেক ক্ষতি হতে পারে। আমরা ওই সারগুলো কখন দেবো? সেটা হচ্ছে এই গাছটা মিনিমাম 30 দিন হয়ে যাওয়ার পরে, যখন গাছটা ঠিকঠাক গ্রোথ এসে যাবে, ঠিক তখনই 30 থেকে 35 দিন পরে আমরা ওই সারগুলো, আমরা যে যা সার ব্যবহার করি গাছে, সেই সারগুলো এই গাছে প্রয়োগ করতে পারি। তবে গাছ বসানোর সময় সারগুলো ব্যবহার না করাই সব থেকে ভালো, তাতে গাছের হেলথ ভালো থাকে। তাহলে এই গন্ধরাজ গাছের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। এর মাটি যেন ওয়েল ড্রেনেজ হয়, এই মাটির মধ্যে যেন এয়ার সার্কুলেশন খুব ভালো হয়, আর যেন ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়, আর মাটি যেন স্যাঁতস্যাঁতে না থাকে। মানে এই বর্ষার সময় যখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে যখন দেখা যাবে 2-3 দিন ধরে মাটি স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভিজে আছে, তখন কিন্তু গাছের ক্ষতি হবে, মানে গাছের গোড়া পচে যাবে, শেকড় পচে যাবে। তাই মাটিটা এরকম ভাবেই তৈরি করতে হবে যাতে বৃষ্টির পরে 2-3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে ওই টবের মধ্যে কোনো রকম জল না থাকে, যেন জল একেবারে ড্রেন হয়ে বেরিয়ে যায়, কারণ এই গাছ স্যাঁতস্যাঁতে মাটি একেবারে পছন্দ করে না। ঠিক এইভাবে যদি তোমরা গন্ধরাজ গাছ রিপোর্টিং করো, মানে গন্ধরাজ গাছের মাটি তৈরি করো এবং এই প্রসেসের গাছ রিপোর্টিং করো, তাহলে কিন্তু গাছ খুব ভালো গ্রোথ হবে এবং কিছুদিন পরে গাছে পুরো ফুল ভর্তি হয়ে যাবে। আমার এই গাছটাতে অলরেডি অনেকগুলো কুঁড়ি রয়েছে, যখন গাছ ঠিক তার গ্রোথ নিয়ে নেবে তখন কিন্তু এই গাছে পুরো কুঁড়ি ভর্তি হয়ে যাবে। গাছ তো রিপোর্টিং কমপ্লিট, এরপরে গাছে জল দেওয়ার পালা। মানে গাছ রিপোর্টিং করার সাথে সাথে গাছে কিন্তু জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যতক্ষণ না গাছের নিচ থেকে, টবের নিচ থেকে জল বেরিয়ে আসছে। যখন টবের নিচ থেকে জল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে গাছের মাটিটা পুরো ভালো করে ভিজে গেছে। এরপরে এই গাছটাকে কিছুদিন শেড এরিয়াতে রেখে দিতে হবে, যতক্ষণ না টবের মাটি হালকা শুকিয়ে যাচ্ছে। আর জল আমরা তখনই দেবো যতক্ষণ না দেখবো এই মাটির উপরে মিনিমাম 1 ইঞ্চি মাটি পুরো শুকিয়ে গেছে, তার আগে আমরা এই টবে জল দেবো না। আর গাছ বসানোর পরে মিনিমাম 4 থেকে 5 দিন ওই গাছকে সবসময় শেড এরিয়াতে রাখতে হয়, কারণ ডাইরেক্ট সানলাইট পড়লে ওই গাছের পাতা, গাছের নতুন ডগাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গাছ রিপোর্টিং করার পরে সবসময় শেড এরিয়াতে রাখতে হয়। জল দেওয়ার সময় আমি একটা ইম্পর্টেন্ট কাজ সবসময় করি নতুন গাছ বসানোর পরে, সেটা হচ্ছে এই রিফিউল। রিফিউলটা আসলে একটা হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কি কাজ করে? আমরা যখন গাছ নতুন বসাচ্ছি, বসানোর সময় গাছের শেকড় একটু না একটু হলেও আঘাত পায়, তার ফলে গাছ একটু দুর্বল হয়ে যায়। এই হিউমিক অ্যাসিড গাছের শেকড় যে আঘাত পাচ্ছে বা স্ট্রেস পাচ্ছে, সেই স্ট্রেস থেকে গাছকে রক্ষা করে। চলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আজকে একটু জেনে নেবো আমরা। আমি এখানে একটা ছোট মগে জল নিয়ে নিয়েছি, এই 250 ml এর মতো জল রয়েছে। অ্যাকচুয়ালি 1 লিটারে 2.5 ml এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হয়, তাই আমি এখানে 8-10 ফোঁটা মতো নিয়ে নেবো। জলের কালারটা দেখো, পুরো থামস আপের কালারের মতো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা থামস আপ নয়, এটা হচ্ছে হিউমিক অ্যাসিডের জল। চলো এবারে গাছের চারিদিকে এই জলটাকে খুব ভালো করে দিয়ে দেবো। এই হিউমিক অ্যাসিড সত্যিই গাছের জন্য ম্যাজিকের মতো কাজ করে, ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না। আমি প্রত্যেকটা নতুন গাছ বসানোর পরে এই হিউমিক অ্যাসিডের জল ব্যবহার করি, তাতে গাছ অনেক রিলিফ পায় আর গাছের স্ট্রেসও অনেক কমে যায়।